সম্প্রতি ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা, যেখানে সন্ত্রাসী হামলা 22শে এপ্রিল যেই ঘটনা ঘটেছিল আপনারা সকলেই জানেন, যেখানে কতজন নিরীহ মানুষ যারা শহীদ হয়েছিল, কিন্তু তাদেরকে ধর্ম দেখে দেখে মারা হয়েছিল। এবং এই সমস্ত বিষয় নিয়ে যে রাজনৈতিক চাপানোত্তর তৈরি হয়েছে, একদিকে শাসক দলের অভিযোগ যে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে, অপরদিকে বিজেপির অভিযোগ যে শাসক দল এটা নিয়ে রাজনীতি করছে, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে যে একাধিক অভিযোগ। আজকে আমরা টান আধ ঘন্টা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলার, সঙ্গে আমি অভিনন্দা। এবং যেমনটা বললাম যে আজকের আমাদের আলোচ্য বিষয় অপারেশন সিন্দুর, জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে রয়েছে আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে কর্মী সমর্থকেরা এবং অপরদিকে রয়েছে তৃণমূল অর্থাৎ শাসক দলের তরফ থেকে। এবং এই প্রশ্নটাই প্রথমে রাখবো, যেখানে আপনাদের তরফ থেকে যে অভিযোগ, অর্থাৎ শাসক দলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে অপারেশন সিন্দুর নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে, ঠিক কেন এই অভিযোগ? নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকেই, এখানে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমাদের দলের তরফ থেকে। আমি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমরা আরও যারা আছি সকলেই একসাথে। অপারেশন সিঁদুরটা শুধু এটাই যে রাজনীতি করছে তা না, যতবার ভোট আসে এবং ভোটের আগে এই ধরনের দেশে একটা না একটা মানে আতঙ্কবাদ ছড়ানোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রচেষ্টা থাকেই। এর আগে আমরা দেখছি পুলওয়ামাতেও হয়েছে এরকম। আর যেটা হলো সেটার জন্য যেহেতু জম্মু কাশ্মীরের মতো এলাকা, সেখানে যতটা সেনসিটিভ হওয়ার দরকার ছিল ততটা হয়নি। আর তারপরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের নেতৃত্ব দিয়েছেন, সর্বদলীয়ভাবে বিদেশে গিয়েছেন, সব জায়গায় এটা তুলে ধরেছেন। দেশের স্বার্থ সুরক্ষার জন্য আমরা একত্রিত। কিন্তু আমরা পরে কি দেখলাম? পরে দেখলাম এটা নিয়েই রাজনীতি হচ্ছে। একদম এই বিষয়টি বলবো, যেখানে সমস্ত দল এই গোটা বিষয়টিকে সাথ দিয়েছে, সমর্থন করেছে, কিন্তু তারপরেও এই নিয়ে অভিযোগ আসছে যে বিজেপি নাকি রং চর্চা, অর্থাৎ এটা নিয়ে রাজনীতি করছে, ঠিক কেন? না, এটা আমাদের চোখে, আমরাও শুধু সমস্ত দল বলতে তার মধ্যে তৃণমূল কংগ্রেসও আছে, আমরাও সাথ দিয়েছি। ভারতের যে স্বতন্ত্রতা, ভারতের যে নিরাপত্তা, সেই স্বার্থে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস ভারত সরকারের সাথে আছে। কিন্তু বাস্তবে দেখা গেল যে যখন এটা আবার কিছুদিন পরেই এর যে বাকি কাজটা শুরু হলো, সেইটা রাজনীতি শুরু হলো। এই রাজনীতিটা আমরা পছন্দ করি না। মানুষের যে দাবি অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য আর কিছু, তাকে সরিয়ে রেখে নিয়ে আসলো এই যুদ্ধ একটা খেলা না। কিন্তু সেখানে প্রত্যেকটা দলের থেকে প্রতিনিধি দল গিয়েছে, দেশের বাইরে গিয়েছে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুলেছে। সেখানে টিএমসির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছে, তিনিও মুখ খুলেছে। কিন্তু তারপরেও হঠাৎ করে এই বিষয়টি নিয়ে বারংবার কেন অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র সামনে ভোট বলে এই বিষয়টি বারংবার দেখানো হচ্ছে? যেখানেই আসছে, অর্থাৎ বাংলায় বারংবার এসছে মোদি, এসছে তার সঙ্গে অমিত শাহ এসছে, কিন্তু আমি যদি বিরোধীদেরকে প্রশ্ন করি যে আমাদের দলের সর্বভারতীয় নেত্রী কিংবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি এটাকে নিয়ে কোথাও রাজনীতি করেছেন, সেরকম তো হয়নি। কিন্তু এটা আবার নরেন্দ্র মোদী এটা রাজনীতিই করেছেন, সুদূর আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করেছেন। আমরা এই সমস্ত বিষয়গুলো শুনলাম, যেখানে তাদের কিন্তু একটাই বড় অভিযোগ, যেখানে আমরা বারংবার দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, শাসক দলের একটাই অভিযোগ যে এই বিষয়টি নিয়ে, অর্থাৎ অপারেশন সিন্দুর নিয়ে বারংবার রাজনীতি করছে বিজেপি। এই বিষয়টি নিয়ে কি বলবেন? সকলকে গৈরিক অভিনন্দন। সব থেকে এই বিষয়ে বলার আগে সব থেকে বড় ধিক্কার জানাচ্ছি যারা পাকিস্তানকে এমন উপযুক্ত শাস্তি দেওয়ার পরেও বলছে যুদ্ধ খেলছে। ভারত সরকার নাকি যুদ্ধ খেলছে। পাকিস্তানকে শাস্তি করা মানে যুদ্ধ খেলা। আর আমরা রাজনীতি করি না, আমরা বলি না, আমরা ইন্দ্রিয় জোটের মতো বলি না যে কংগ্রেস আমলে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে ভাগ করেছিল। আমরা সবসময় বলি ভারতবাসী এই কাজ করেছে, ভারতীয় সেনা করেছে। আমরা ভারতীয় সেনার শৌর্য বীর্যকে তুলে ধরি। আমরা কোনো রাজনীতি করি না, সেনার বীরত্ব নিয়ে আমরা কোনোদিন রাজনীতি করিনি। যেটা করেছে সেটা সেনা করেছে, ভারতীয় সেনা করেছে। ভারতীয় সেনার জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে। একদম এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বারংবার সেই ঘটনার পর, অর্থাৎ অপারেশন সিন্দুরের পর যখন বঙ্গে মোদি, অমিত শাহ তারা এসেছেন, বারংবার এই বিষয়টি কোথাও গিয়ে বলেছেন, তাদের সেই বক্তব্যের মাঝে এই কথাটি বলেছেন। দেখুন, ওনারা যেন বারংবার বলেছেন, ওনারা যতবার আসবেন ততবারই ওনারা বলবেন, কারণ পাকিস্তানিরা এসে, জঙ্গিবাদীরা এসে আমাদের এতগুলো মানুষকে বিধবা, মানে মায়েদের বিধবা করে দিয়েছে। আর এটা আমরা ভারতবাসী হিসেবে আমরা বলবো না, তা কখনো হয়? হাজারবার বলবো, যতদিন ভারতবর্ষ আমরা বিজেপি যতদিন বেঁচে থাকবে ভারতবর্ষে, ততদিন বলবো যে আমরা উপযুক্ত শাস্তি পাকিস্তানকে দিয়েছি। শুধু আমরা এই সাফল্যের আনন্দটা শুধু আমরা নেইনি, যারা এখানে তৃণমূল
যারা ভাইয়েরা আছেন, দাদারা আছেন, মা বোনেরা আছেন, তারাও কিন্তু এই পাকিস্তানকে পরাজিত করেছি আমরা, বারবার তারাও নিয়েছেন কিন্তু। একদমই আমরা কিন্তু শুনলাম তারা কিন্তু তাদের ঠিক কি উত্তর তারা কিন্তু দিয়ে দিল। এবারে আবারও যাবো এই নিয়ে যে শাসক দলের তরফ থেকে এই পাকিস্তানকে, হ্যাঁ, পাকিস্তানকে কি সাহায্য, কি সাহায্য করছে? আমাদের 30 জনকে মারলো, ওদেরকে 50 জন মারলো, আমাদের 30 জন কি ঘুরে আসছে? 30 জন না মরলো কেন, সেটা আমাদের নিজেদের আগে জাস্টিফাই করা উচিত। আমরা আমাদের সিঁদুর তো পরে আসলো, সিঁদুরের ঘটনাটা আসলো কেন সেটা সবার আগে আমাদের জাস্টিফাই করতে হবে। যে আজকে বাইরের থেকে 30 জন লোককে মেরে চলে গেল, 2 ঘন্টা ধরে হত্যালীলা চালালো, তাদেরকে একজনকে অ্যারেস্ট করতে পারলো না কেন আজকের দিন অবধি? যেরকম সাফল্যটা যেরকম একা নিতে যাচ্ছে, সেরকম যে ঘটনাটা ঘটছে তার দায়ভার কেন নিচ্ছে না? যে না, আমাদের ব্যর্থতার জন্যই আজকে এখানটা এই কারণটা হচ্ছে, সেটা তো একবার বলছে না। যে পহেলগাঁও আমাদের ইন্টেলিজেন্স, আমাদের যে প্রশাসন আছে, আমাদের সবই তো সেন্ট্রালের নিয়ন্ত্রণে ছিল, তো কেন এই ধরনের ঘটনা ঘটে? এতগুলো লোককে মেরে গেল, একজন জঙ্গি ঢুকলো কি করে, এত মাইল ভিতরে ঢুকলে কি করে? সেটা নিয়ে তো একবার আমরা যেরকম যে কোনো জিনিসকে, এই যে এই প্রশ্নটি তিনি যে রাখলেন শাসক দলের তরফ থেকে আমরা একই প্রশ্ন রাখছি। দেখুন, একটা বাংলা সুন্দর কথা আছে, শয়তানের সঙ্গে ভগবানও পারেন না। পাকিস্তানের শয়তানরা যেটা আমাদের কাশ্মীরে করে গেছেন, সেটা শুধু বিজেপি আমলে নয়, আমাদের তৃণমূলের এক বন্ধু বলেছেন যে যখনই ভোট আসে তখনই নাকি এইরকম একটা ঘটনা ঘটে। তো আমাদের বিজেপি তো সবেমাত্র আমরা 2টা শাসন 3টা মাথায় পড়েছি, এর আগে কি তাহলে পাকিস্তানরা ভারতবর্ষের উপর আক্রমণ করেননি? অবশ্যই করেছেন। শুধু তাই না, প্রতিদিন প্রতি মুহূর্ত পাকিস্তান থেকে ভারতবর্ষের মধ্যে বড় বড় ইট বোমা, আর আজকে মোদিজি আসার পরে কয়টা বোমা এবং কয়টা পাথর আমাদের ভারতবর্ষে পড়ছে। যতবারই আক্রমণ হয়েছে ততবারই ভারতবর্ষ উপযুক্ত শাস্তি। বিজেপি একমাত্র পারে ভারতবর্ষ থেকে আতঙ্কবাদী একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে একেবারে উৎখাত করে দেওয়া। বিজেপি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। আশা করি আমাদের বিরোধী তৃণমূল যারা আছেন তারা খুব ভালোভাবে জানেন যে মোদিজি এটা নিয়ে রাজনীতি করছেন না। যদি রাজনীতি করতেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি সর্বদলীয়ভাবে আমন্ত্রণ তৃণমূলকে করতো না। আজকে কিন্তু তৃণমূলের ওই বন্ধুর কাছে একটু জিজ্ঞাসা হ্যাঁ জিজ্ঞাসা করছি, 30 জনের পরিবর্তে 50 যেই কথা শুনলেন যে মোদিজি রাজনীতি করছে না, ঠিক এই কথাই কিন্তু বলছেন বিরোধী তরফ থেকে। এবং এই বিষয়ে রাখবো যেখানে বারংবার আমরা সংখ্যা বলছি না, আমরা বলছি যে একজন আমাদের 30 জনের বদলে 50 হোক 100 কি এমন করছে যেটা পাকিস্তানে আমাদের সেই ক্ষতিপূরণটা কি মিটছে? আমাদের ক্ষতিপূরণ তো মিটছে না। আমাদের সবার আগে যে আমাদের ঘরে আক্রমণটা বন্ধ করা প্রয়োজন ছিল, যে আমাদের যেন ক্ষতিটা না হয়। বিজেপি ভাইরা বললেন, দাদারা বললেন যে এটা মোদি উপযুক্ত জবাব দেন। ওনারা ভুলে গেছেন অটল বিহারী বাজপেয়ীর আমলে একটা প্লেন হাইজ্যাক হয়েছিল, সেই সময় সন্ত্রাসবাদীকে সওদা করে ছেড়ে দিয়ে তারপরে বাঁচানো হয়েছিল। ওইটার কি জবাব হয়েছিল? আর যখন যারা সেন্টারে ক্ষমতায় থাকবে, যারা আর কি, দায়ভারটা তাদের উপরে বেশি পড়ে। আজকে শুধু বিজেপি সরকার আছে না, এক সময় যখন কংগ্রেস সরকার ছিল তখন পাকিস্তানের উপরে তারা লাল বাহাদুর শাস্ত্রী করেনি, আক্রমণ করেনি আর কি, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়নি। কিন্তু ঠিক আছে, বারংবার বলা হচ্ছে যে কেন, অর্থাৎ বঙ্গে মোদি সিঁদুর চাষ করতে আছে, এই কথাটা কেন বলা হচ্ছে? এই কথাটা বলা হচ্ছে আজকে যেখানটা সর্বদলীয়, আমাদের দেশের বিভিন্ন গণতন্ত্রের দেশে 500-র উপরে আমাদের রাজনৈতিক দল আছে, সেই সব দল থেকে আমাদের যে সেন্ট্রালে যারা আছে বিজেপি সরকার আছে, তারা একটা বিভিন্ন দেশের টিম পাঠিয়েছে। সেই অবস্থায় এখানটা রাজ্যে এসে ভোট রাজনীতিটা না করাটাই বাঞ্ছনীয় ছিল। কেন, সে সর্বদলীয় তো আমাদের গোটা সরকার, আমরা রাজনৈতিকগতভাবে অন্য দল করতেই পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু সবসময় একসঙ্গে আমাদের ঐক্যবদ্ধ জিনিসটাই আমরা গোটা দেশের সামনে তুলে ধরার জন্য আমাদের দলের যে সর্বভারতীয় যে সম্পাদক আছে আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে পাঠানো হয়েছে। এইভাবে অনেক দলের থেকে গেছে, এমআই দল থেকে হোক বা সব দল থেকে গেছে আর কি। সেই অবস্থায় তারা যখন আমাদের দেশের ভাবমূর্তিটাকে অন্য দেশের সামনে তুলে ধরছে, সেখানটা সেই সুযোগে আমাদের এখানটা এসে ভোট প্রচারটাকে আর 2 মাস পরে আসলে করলে কি হতো, কোনো অসুবিধা আছে? কিন্তু আমাদের এখানটা যখন ওখানে ব্যস্ত, তখন ওরা এসে এখানটা ভোটের রাজনীতি শুরু করে দিয়েছে। অভিযোগ এবারে শাসক দলের উপর, যেখানে লক্ষ্মীর ভান্ডারকে কি আপনারা হাতিয়ার করতে যাচ্ছেন, অর্থাৎ তৃণমূল হাতিয়ার করতে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারকে? হাতিয়ার বলে কোনো কিছু হয় না। হাতিয়ারে কি আছে? লোকের যেটা উপকারে আসবে, লোককে দেওয়া হয়েছে। লোকের, আমরা যে কোনো রাজনীতির দলই তার জনগণের সুবিধার্থে কোনো প্রকল্প নেওয়া হয়, সেই প্রকল্পটা ভালো না খারাপ না সেটাকে জনগণ রিজেক্ট করবে, সেটা জনগণ ঠিক করবে। জনগণ যদি লক্ষ্মীর ভান্ডার রিজেক্ট করে, এখানটা তো অপশন আছে, যদি না নেয় সেটারও অপশন আছে। ভোট গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তাকে রিজেক্ট করতে পারে। আজকে সরকারকে যদি সরিয়ে দেয় তাহলেই তাকে রিজেক্ট করা হয়ে গেল আর কি। এই প্রশ্নটি আমি যাব বিরোধীদের কাছে, যেখানে একই প্রশ্ন বিরোধীদের তরফ থেকে করা হয়েছিল, মূলত লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করা হচ্ছে। দেখুন, কিন্তু আপনাদের তরফ থেকে হ্যাঁ বলছি, এই লক্ষ্মী ভাণ্ডারটা হলো তৃণমূলের না, মানে সম্বল কম্বল যা কিছু বলেন। কারণ এই লক্ষ্মী ভাণ্ডারকে ইস্যু করে একদিকে লক্ষ্মী ভাণ্ডার, এদিকে 26,000
26,000 লক্ষ্মী এবং নারায়ণের চাকরি চলে গেছে। আগামী দিনে 32-এর সঙ্গে প্রায় 64,000 মানুষের লক্ষ্মী এবং নারায়ণের চাকরি চলে যাচ্ছে, যেটার সংখ্যা একটা বিশাল। আজকে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল একমাত্র লক্ষ্মী ভাণ্ডার ছাড়া তাদের কাছে আর কোনো ইস্যু নেই। আজকে যারা কথা বলছে আসলে ওরা বুঝে গেছে ওদের পায়ের তলার মাটি একটু একটু করে সরে যাচ্ছে। বাংলার লক্ষ্মীদের, আমি বলছি বাংলার লক্ষ্মীদের সব থেকে বড় দরকার লক্ষ্মীর ভান্ডার না, সব থেকে বড় দরকার হচ্ছে সামাজিক সুরক্ষা। আজকে তামান্না ওটাও বাংলার লক্ষ্মী, অভয়া বাংলার লক্ষ্মী, তারা সামাজিক সুরক্ষা চায়, তারা লক্ষ্মীর ভান্ডার চায় না। অর্থনৈতিক কিভাবে সুবিধা হবে, পরিবারের সুযোগ লাগবে। পরিবারের আজকে কর্তা যিনি, তিনি কাজের অভাবে বাইরে চলে যাচ্ছেন, তিনি কাজের অভাবে কাজের জন্য এখানে থাকতে পারছেন না, তার পারিবারিক সুরক্ষা নেই, তার সামাজিক সুরক্ষা নেই। শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে অর্থনৈতিক সুরক্ষা দিয়ে কিছু হবে না। হ্যাঁ, অর্থনৈতিক সুরক্ষাও চাই, কিন্তু তার সাথে সাথে সামাজিক সুরক্ষা চাই, তার সাথে সাথে তার সম্মান চাই। বাংলার লক্ষ্মীদেরই সম্মান নেই, আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি হবে? লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? এটা এক ধরনের এই যে প্রসঙ্গ তাদের, যে বাংলার লক্ষ্মীদেরই সুরক্ষা নেই, তারপরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? না, লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে তো, আপনি দেখবেন উড়িষ্যাতে লক্ষ্মীর ভান্ডারকে মডেল হচ্ছে, উত্তরপ্রদেশে মডেল করতে যাইছে, দিল্লিতে মডেল করতে যাইছে। মানুষের প্রয়োজনে যে কোনো গভর্নমেন্ট তার একটা প্রকল্প নেয়। আজকে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত প্রকল্প আমার বিজেপি ভাইরাও হয়তো বলতে পারবে না, এত প্রকল্প। আমাদের ম্যাডাম যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা আনে তখন এই বিজেপি ভাইরা বহু প্রচার করেছে, 2 মাস পর বন্ধ হয়ে যাবে, 3 মাস পর বন্ধ হয়ে যাবে, চালাতে পারবে না, দিতে পারবে না, করতে পারবে না। কিন্তু আমাদের সরকার কিন্তু যেটা কমিটমেন্ট করছিল ভোটে আসার আগে, বিধানসভা ভোটের পরে সে কমিটমেন্টটা কিন্তু 5 বছর ধরে আজকে সেই প্রকল্পটা কিন্তু টেনে ছাড়লো। কিন্তু আজকে আমরা বিরোধী যারা আছে আর কি, তারা প্রথম অবস্থায় তারা নিজেদের কাছে জিজ্ঞাসা করবো তারা কী প্রচার, কিন্তু তারা আজকে বাধ্য হয়ে কী বলছে যে সরকার আমাদের যেটা দিচ্ছে তার থেকে তারা বেশি টাকা দিবে। যদি প্রকল্পটাই ঠিক না থাকে, যদি এটাকে বলছে যে ফ্লপ প্রকল্প, তাহলে তারা কেন বলছে যে না আমরা 1,500 দিব না, 2,000 দিব, 3,000 দিব? তাহলে কেন এই যে প্রশ্ন, যে এত বড় একটি প্রশ্ন অভিযোগ তারা তুললো, যে তাহলে আমরা বলছি আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মী ভান্ডার তো দেবই, তার সঙ্গে চাকরি যাতে না যায়, চাকরি যাতে হয় তার ব্যবস্থা আমরা করব। তৃণমূল সবসময় ব্যস্ত। আমরা সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, পারিবারিক সুরক্ষা, সমস্ত সুরক্ষা আমরা দেব। কর্মসংস্থান সঙ্গে কর্মসংস্থান চাই, আমরা সমস্ত সুরক্ষা দেব, আমরা সমস্ত, আমরা লোভ না। এই লক্ষ্মী ভান্ডারটা একটা ভিক্ষাবৃত্তি ছাড়া আর কিছুই বলা যায় না। লক্ষ্মী মানে জানি আমরা সীতা, কিন্তু লক্ষ্মীতে বাংলার লক্ষ্মীদেরকে যেইভাবে রাবণরা হরণ করছে, এই তৃণমূল নাম্নী রাবণরা যেভাবে হরণ করছে, সেই রাবণদের হাত থেকে বাংলার মায়েদের রক্ষা করবো, এটি আমাদের প্রধান। কিন্তু বেশ চাঞ্চল্যকর মন্তব্য তিনি করলেন, যেখানে তৃণমূলকে বাংলার রাবণ তিনি বলেন। রাবণের থেকে উনি যেটা বললেন একটা কথা খেয়াল করেছেন কি, বলছে লক্ষ্মীর ভান্ডার হলো ভিক্ষাবৃত্তি আর কি। তাহলে এত মহিলারা যে নিচ্ছে, তারা ভিক্ষাবৃত্তির জন্য তারা নিচ্ছে আর কি লক্ষ্মীর ভান্ডারটা? তাহলে এতগুলা মহিলাকে তারা তো অপমান করছে। গরিব মানুষের প্রতি দিয়েছিল, ঘর বানানোর প্রতি দিয়েছিল, আজকে দিল্লিতে গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, তারা করছে মহিলাদের ভোট ভেঙে দিচ্ছে দিল্লি থেকে। আজকে গরিব মানুষের দিল্লি বাড়ি বাড়ি ভেঙে দিচ্ছে। আমরা কেন হচ্ছে এরকম? আজকে দিল্লি বাড়ি বাড়ি ভেঙে দিচ্ছে। আমাদের সরকার 74টা প্রকল্প, সমস্ত আমাদের সরকার 74টা প্রকল্প বের করেছে সাধারণ মানুষের জন্য। এটা ওনাদের গা জ্বালা উঠে গেছে। ওনারা তো দেওয়া দূরের কথা, আজকে 100 দিনের কাজ, ব্যাপক কেলেঙ্কারি গোটা দেশ না পৃথিবীতে বিখ্যাত। এরা উল্টা বন্ধ করে। বক্তব্য তিনি করলেন মনোজিৎ মিশ্র, অর্থাৎ কসবা কাণ্ড কিন্তু তিনি টানেননি। কসবা কাণ্ড নিয়ে যে প্রসঙ্গ বলেন, শাসক দলেরই একজন চলবে, যে অন্যায় করছে তার কোনো দল হয় না, সে যে কোনো পার্টিরই হোক না। উত্তরপ্রদেশে যেরকম ঘটনা ঘটে, যে অন্যায় করবে তাকে আইনত যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী তার শাস্তি হবে। আজকে বিজেপি বলছে মহিলাদের সম্মান, বিজেপি তো দুর্গা ঠাকুরকে বিজেপির এজেন্ট। আমি আরেকটি কথা বলবো, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এই মুহূর্তে সবথেকে বড় বিষয়। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, দাঁড়ান, ত্রিপুরা দুর্নীতি হয়েছে। কথা হচ্ছে যে আমাদের এই সমস্ত প্রকল্প দেখে এদের গা জ্বালা উঠে গেছে। এরা চায় এগুলা বন্ধ হয়ে যাক, এরা তো বন্ধ করে দিয়েছেই। আজকে 100 দিনের কাজ। আমরা এই বিষয় নিয়ে আবার চলে যাব বিজেপির কাছে। বিজেপি 32,000 যে চাকরি চলে গেছে, তাহলে কি তৃণমূল খুব খুশি? তাহলে এটা কি প্রকল্প? 32,000 চাকরি, 26,000, তার সঙ্গে 64,000 চাকরি, তাহলে কি এটাও কি প্রকল্প ওনাদের? তাহলে কি এই চাকরি যাওয়াটা ওনারা খুশি হয়েছেন? হ্যাঁ, কয়লা চুরি এটা কি প্রকল্প?
লাস্ট নির্বাচনে টিএমসি একটাই প্রচার করেছিল যে বাংলা নিজের মেয়েকেই চায়, কিন্তু আমরা দেখলাম কি 21-এর নির্বাচনের পরে বাংলার প্রতিটি মেয়েকেই টিএমসি নেতা নেত্রীরা চায়। আজকে কলেজে আজকে যদি বলি সেই পার্থ চট্টোপাধ্যায়, শুভম চ্যাটার্জি, তারপরে মদন মিত্র থেকে সব টিএমসির দাদারাই দিদিদেরকে চায়। এই কি বাংলার কালচার হয়ে দাঁড়িয়েছে টিএমসি না বলে? আমরা বাংলার মেয়েদের সুরক্ষা চাই। একদমই ঠিক, যেই বিষয়ে আমরা শুনলাম যেখানে কালচার হলো আমাদের যারা আছে এটা কোথায় গেল? কোথায় একটা চাকরি দিতে পারেনি? আজকে জেলের পর জেল রেখে দিয়েছে। গোটা বিজেপি, গোটা ভারতবর্ষের ইতিহাস যদি দেখা যায় আর কি, দেখবা যত দুর্নীতি আছে বিজেপিতে গেলে তারা তখন শুদ্ধ হয়ে যাচ্ছে। ওদের মেশিন আছে একটা, সেই মেশিনে গেলেই সেটা শুদ্ধ। সেটা আপ থেকে সে শুভেন্দু অধিকারী গেলেও পরিষ্কার হয়ে যাচ্ছে। যে শুভেন্দু অধিকারী টিএমসিতে ছিল, সে টিএমসিতে বিজেপিতে গিয়ে সে শুদ্ধ হয়ে গেল। তুমি এখানে যে চাঞ্চল্যকর অভিযোগ করা হচ্ছে যে শাসক দল যেটা বলছে বিজেপিতে গেলে এক শুদ্ধ মেশিন যাতে শুদ্ধ হয়ে যাচ্ছে সকলে। দেখুন, তৃণমূলের দাদা যেই কথাটা বললেন যে এইখান থেকে যে কয়লা যায় সেটা নাকি বিজেপি ধুলাই করে, তো এটা থেকে প্রমাণিত যে তৃণমূলের চোরে ভর্তি। আর হ্যাঁ, কয়লা গরু থেকে শুরু করে সব চাকরি চুরি করা সব আছে এইখান থেকে নাকি, ওইখান থেকে নাকি মাঝে মাঝে না ওরা বিজেপিতে পাঠায়। হ্যাঁ, এটা ঠিক। আমরা টিএমসি হচ্ছে একটা ট্রেড ইউনিয়ন, যে যত পারো 75 দাও, 25 তুমি নাও। এই তো হচ্ছে ওদের রাজনৈতিক। রাস্তা ঠিক আছে, রায়গঞ্জের একমাত্র সেন্ট্রাল রাস্তা ছাড়া কোনো রাস্তা আপনি ভালো দেখাতে পারবেন না। বাংলার লক্ষ্মীদের কোলে নবজাত শিশুকে নিয়ে নদী পার হয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় আশ্রয় নিতে হয়। বাংলার লক্ষ্মীদের আমাদের বিধায়কের আমলে যত রাস্তা হয়েছে, বিগত সালে যারা বিধায়ক ছিল তাদের তথ্য দিয়ে দেখা যায় কতগুলো রাস্তা তারা করতে পারছে। আমাদের আমরা বলবো, ওরা যে গরু চুরির কথা বলছে, শুনেন, ইসিএল কার দেখতে পাচ্ছে, বলছি, কয়লা কোন ডিপার্টমেন্টের, বর্ডার কার, এবং বড় বড় জায়গায় যদি আপনি যান, বিজেপি বলছে ভারত মাতা কি জয়, ভারত মাতা বিজেপির দখলে। এটা বলতে পারে কোন দল? বুঝলেন? প্রধানমন্ত্রী আসবে, আমাদের এমএলএ বলে আমাদের পরিবার বিজেপির পরিবার, আমার পরিবার বিজেপির পরিবার। সামনে বঙ্গে প্রধানমন্ত্রী আসছে 18 তারিখে যারা যাচ্ছে, তাহলে এটা কি ভোটের আগে আমরা তো বলিনি মোদিজি আসবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, উনি বাংলায় আসবেন, বিহারে যাবেন, উত্তরবঙ্গে যেখানে খুশি উনি সেখানে যাবেন। ভোট সামনে, তার জন্য তিনি আসছেন। ভোটের প্রচারে বাকি ভোটের প্রচার কি শুরু হয়ে গিয়েছে? আমাদের ভোটের এখনো অনেকটুকু দেরি। নরেন্দ্র মোদী আসবেন অবশ্যই। এর আগে নরেন্দ্র মোদীজি এসছেন, উনি অনেকগুলো প্রকল্প ঘোষণা করে গেছেন। উনি আবার প্রকল্প নিয়েই বাংলায় আসবেন। উনি বাংলায় প্রকল্প ঘোষণা করার জন্য উনি আসবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি। একদমই, যেখানে আমরা জানি যে সামনেই আসছেন প্রধানমন্ত্রী। রেল বেসরকারীকরণ করলো, এলআইসি বেসরকারীকরণ করলো, এই দপ্তর বেসরকারীকরণ দপ্তর। আপনি একটা জিনিস দেখেন না, সব বিক্রি করে দিচ্ছে। এবার বিক্রি করে সরকার, রেল বিক্রি করেছে, বিমান বিক্রি করেছে, আর কি এলআইসি বিক্রি করেছে। আর বিক্রির কি বাকি আছে? এয়ার ইন্ডিয়া আমরা জানি ইন্ডিয়ার কোম্পানি, সেই ইন্ডিয়াটা দিয়েছে। আর কি জানে? উনি চেনেই মুকেশ আম্বানি, আর কেউ চেনে না। মুকেশ আম্বানি ছাড়া উনি বলুন না, অপর দিকে কি বলছেন? রেল এলআইসি বিক্রি হয়ে থাকে, ওদের কাছে জিজ্ঞেস করুন যে রেল প্রকল্প কে কিনেছে, এলআইসি কে কিনেছে। আরেকটা কথা বলি দিদি, একটা কথা বলি, রেলটা কিনেছে কে? একটা কথা বলি, কিনেছে কে? বিজেপি যা করছে ওনারা বলতে পারেন, তবে একটা কথা বলতে পারি, আমরা না চুরি করি না। আমরা যেই অভিযোগ রেল প্রকল্প, সেই নিয়ে যে প্রশ্নটা রাখছে কে কিনেছে, এত 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 ব্যবসায়ীরা যে টাকা মেরে চলে গেল, তারা কি আকাশ দিয়ে গেল? তারা কোথা দিয়ে গেল? সেন্ট্রালের যে এয়ারফোর্স দিয়ে গেল, তারা চোখ দিয়ে দেখতে পেল? ইন্টেলিজেন্স ছিল না যে তারা এত টাকা মেরে যাচ্ছে? কত টাকা লোন নিচ্ছে? টাকাগুলো কাদের? সাধারণ জনগণের, গরিবের টাকা। সেই টাকাগুলো যা কোটি কোটি টাকা মেরে গেল, তাদের কি ধরতে পারছে? এই টাকাগুলো কার কাছ থেকে তুলছে? সেন্ট্রাল মিনিমাম ব্যালেন্স রাখতে গিয়ে টাকা তুলে নিচ্ছে কাদের? সাধারণ জনগণের। মিনিমাম ব্যালেন্স কারা রাখে? যারা দুস্থ মানুষ তারা রাখে। যে টাকা মেরে নিয়ে গেছে, সেই টাকা বন্ধুদের ত্রিপুরা গভর্নমেন্টের বাজেট হয় না। আরেকটা বিষয় যেখানে একটা অভিযোগ ওঠে যে শাসক অর্থাৎ রাজ্যকে কেন্দ্র টাকা দিয়ে দিয়েছে সমস্ত প্রকল্পের, কিন্তু রাজ্য সেই টাকা দিচ্ছে না। রাজ্যকেই তো টাকা দিচ্ছে না, রাজ্য তো বারংবার কিন্তু শাসক দলের তরফ থেকে এই অভিযোগ করেছে, কিন্তু বিরোধীরা কিন্তু তথ্য দিয়ে তো বলছে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু হবে। যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100 দিনের কর্মসংস্থানের টাকা দিত, তাহলে তো বন্ধ হতো না।
বাংলার গৃহ নির্মাণ এবারে চলে যাবো বিজেপির কাছে। কেন বন্ধ বন্ধুরা হয়তো জানে না যে আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় 19টা জেলায় 100 দিনের টাকা চুরি করেছে ওরা। এই চুরির দায়ের জন্য হিসাব দিতে বলছে যে তুমি হিসাব দাও। আর 100 দিনের তারা তো বলছে যে কেন্দ্র টাকা দেয়নি, কিন্তু তারা তো বলছে কেন্দ্র টাকা দেয়নি। দিবে কেন? চুরি করছে ওরা। চুরকে কেন টাকা দেবে? টাকা কেন চুরকে দেবে? যে অভিযোগ যে হিসাব দিতে পারছে না, যে হিসাব না বলেছে কোর্ট কি বলেছে, আপনাদের যা তদন্ত আছে সব করুন, কিন্তু গরিব মানুষের কাজের টাকা আটকে রাখতে পারবে না, টাকা দেন। তারা কোর্ট কেন রায়টা দিল? হিসাব দিতে পারছে না, হিসাবের জন্য আইন আছে, প্রসেস আছে, তার জন্য যেটা সরকারি যে নিয়ম আছে সেটা করুক, কিন্তু গরিবের টাকা বিজেপির দেখুন, অবশ্যই বন্ধু যেটা বললেন যে আইন আছে, খুব ভালো কথা। এই আইন দিয়েই তো ডাকা হয়েছে, আপনারা হিসাব দিন, টাকাটা নিয়ে যান। তাদের মুরুদ নাই। 19টা জেলার মধ্যে 100 দিনের টাকা তছনছ করে ফেলেছে। একদমই যে চাঞ্চল্যকর অভিযোগ, যেখানে হিসাব দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে কেন দিতে পারছে না শাসক দল। গোটা ভারতবর্ষে যদি দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল এনএইচএস থেকে সব থেকে ভালো জায়গা ছিল, কিন্তু বিজেপি সরকার চক্রান্ত করে আর কি এই রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য, এবং তাদের মন্ত্রীরা সেটা প্রকাশ্যে বলে, তারা প্রকাশ্যে বলে যে এইখানটা ভোট দিবে না। শুনুন বলি ভোট আপনাদের তার জন্য আইন আছে, ধরতে পারছে না কেন? ওনারা যেগুলো বলছেন যে এক থেকে ধরতে যে 100 দিনের কাছে টাকা চুরি করেছে। আপনি দেখেন না আজকে সিবিআই কি করছে? ঘুমায় নাক ডেকে, পশ্চিম বাংলাদেশে নাক ডেকে ঘুমায়, কোথায় করে? আজকে আমরা এবারে চলে যাবো এই যে তারা কি বলছে বিজেপি খুব সুন্দর একটা কথা বলি, সুন্দর একটা কথা বলি। হিসাবটা দিক দিদি, রেশন কার্ড বেরোচ্ছে, হিসাবটা দিক দিদি, শাসক দল কি বলছে? মেম্বাররা কি নিয়ে চলবে? মেম্বাররা জনগণের ভোটে দিতে আসছে, তারা কি নিয়ে চলবে? জনগণের ভোটে যাক, কি কত করে ভোট পেয়েছে তারা নিজেরা জানে। জনগণের ভোটে তারা কতগুলো ভোট পেয়ে, তারা তো ভোটে দাঁড়িয়েছিল, তাদেরকে তো লোক রিজেক্ট করে দিচ্ছে। আপনার কোন সংবিধানে লেখা আছে যে একজন মেম্বার সততার সঙ্গে কাজ করবে, তার ইনকাম দিয়ে সে 4 চাকায় চলতে পারবে না? ভারতের কোন সংবিধানে লেখা আছে? এই যে অভিযোগ তারা করছেন, যে প্রশ্ন তারা তুলছেন, কি জানেন জনগণের ভোটে জিতে বারবার না, দুবার পশ্চিম বাংলা দুবার পুরস্কার নিয়ে এসছে 100 দিনের কাজে। তো হবেই তো পুরস্কার, কারণ টাকাটা আনছে, সরকারি টাকা খরচ করতে গেলে অনেক কষ্ট করে খরচ করতে হয়। চুরি করেছে, সমস্ত টাকার হিসাব চুরি করার টাকা বুঝিয়ে দিয়েছে, আর ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে। যখন এটাকে ঘাটাঘাটি করা হলো, দেখা গেল 19টা জেলায় 100 দিনের কাজ কি করেছে, টাকাগুলো সব মেরে দিয়ে যখন গেছে পুরস্কার আনতে, তখন বলছে তিরস্কার পেয়েছে। আরেকটা কথা বলি, ওনারা কথা বলবেন, এই কয়েকদিন আগে 8,000 কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবাংলাকে। এই কয়েকদিন আগে 8,000 কোটি টাকা এই কয়েকদিন আগে দেওয়া হয়েছে। হ্যাঁ, 8,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আরেকটা কথা ওনারা শাসক যেখানে তারা বলছে টাকা কি দান দিয়েছে। আমি বলছি যে 8,000 কোটি টাকার গল্প করছে, এটা কার টাকা? জনগণের টাকা তো। রাজ্য সরকার বৈধ ট্যাক্স দেয়, সেই ট্যাক্স থেকে আমরা টাকা পাই। এটা কি বিজেপির ঘরের টাকা? আরেকটা ব্যাপার, যদি ওরা বলে যে ভোট হয় না, তাহলে বিজেপি এর আগের বার 8টা সিট কি করে জিতে পঞ্চায়েতে? আমাদের 10 নম্বরে দাঁড়িয়ে আছেন বন্ধুরা, যেখানে দাঁড়িয়ে আছে সেইটার মেম্বার বিজেপির মেম্বারের এলাকায় দাঁড়িয়ে আছে, বলছে ভোট হয় না। তাহলে বিজেপি জিতবে কি করে? আইনটা কি করছে এখনো? আপনি জিজ্ঞেস করুন ওদেরকে। বিজেপি আপনারা একটা জিনিস দেখেন না, বিজেপি মেম্বার জিতলো কি করে? হ্যালো, গত বিধানসভায় বিজেপি। আমি আরেকটি বিষয়, যেখানে সবথেকে বড় ইস্যু সামনে বিধানসভা, তার আগে যেখানে শুভেন্দু বলছেন হিন্দু ভাই, এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, এই বিষয়টি বলছি, আমাদের শুভেন্দুদা বলেছেন হিন্দু ভাই 100% ঠিক। হিন্দু আমরা যারা হিন্দু আছে আমরা ভাই। আর শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমরা মুসলিমদেরকে চাই, মুসলিমদের সঙ্গে আমাদের ওদের বিরুদ্ধে একটাই লড়াই, ওদের হাত থেকে আমরা অস্ত্র নেব, আর ওদের হাতে আমরা কলম আর বই তুলে দেবো। আমরা একদমই এই বিষয়টা জানে না, পুলওয়ামাতে যেখানে এই যে কাশ্মীরে যে ঘটলো, তার প্রথম শহীদ একজন মুসলিম মানুষ, যে মুসলিম মানুষ নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন হিন্দু মুসলমান কোনো ধর্ম হয় না।
মানুষ মানুষ মানবিকতা বড়। ভারতীয় বলে আমাদের কাছে আরো মজার ব্যাপার, আমাদের কাছে ভারতবর্ষ প্রথম স্ট্রাইক করার জন্য ভারতীয়, প্রথম আমাদের কাছে কোনো হিন্দু প্রথম নেই। স্ট্রাইক করার আজকে জন্য বলুন- আজকে বলুন যারা ভারতবর্ষ থেকে যে সকল মুসলিমরা হজ করতে যায় তাদের কি পরিচয় দেওয়া হয়? তাদের সৌদি আরব থেকে পরিচয় দেওয়া হয় হিন্দু বলে। বন্ধু- ভারতে যারা থাকে বন্ধু হয়তো তারা ভুলে প্রত্যেকেই গেছে। হিন্দু। সুতরাং হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, খ্রিস্টান মুসলিম ভাই ভাই, সবাই ভাই ভাই। আমরা যারা সমস্ত আমাদের ভারতবাসীরা আমাদের ভাই ভাই। আমরা এটাই কতটা আমাদের উদার, একটা এক মিনিট এইখানে দিদি দিদি প্লিজ, এইখানে মানে পাকিস্তানের স্ট্রাইক করার জন্য আমরা আমরা এই বিষয়ে চলে যাবো শাসক দলের কাছে, তারা কি বলছে সেটা। একটা প্রশ্ন করতে চাই, এই যে বিগত 5 বছরের যে সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, রায়গঞ্জে কোথায় কোথায় কি কি কাজ করেছে আমার বিরোধী পক্ষ এটা তথ্য দিয়ে আমাদেরকে বলুক। কদিন আমরা পেয়েছি, আমাদের কোনো সমস্যায় পাইনি, আমাদের কোনো সমাধানে পাইনি। জিজ্ঞেস করুন ওনাদেরকে কি একদমই যে অভিযোগ হচ্ছে রায়গঞ্জে কি কি কাজ করেছে বিরোধীদের তরফ থেকে, যিনি বলেন বলছি রেল দিয়েছে বলছি জানেন তো সেটা? ওনারা জানেন তো কোনোদিন চড়েছেন? ওনারা চড়েছেন তো কোনোদিন? কালিয়াগঞ্জ স্টেশনকে অমৃত ভারত স্টেশন করেছে, ডালখোলা স্টেশনকে অমৃত ভারত স্টেশন করছে, ইসলামপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশন করছে। ওনারা জানেন তো? এই যে আমরা কিন্তু শুনলাম যে বিরোধীরা কিন্তু সেই উত্তর দিয়ে দিল যে কতগুলো স্টেশনকে অমৃত ভারত করেছে এবং তার সঙ্গে আরো কি কি কাজ করেছে। এতগুলো কাজ তারা করেছে। এমপি হওয়ার পর, রানিং এমপি হওয়ার পর দুটো ট্রেন দিয়ে দায়িত্ব শেষ। ট্রেন যেত দিল্লি, এখন সপ্তাহে একদিন যায়, ওটা কেন দেরি করে কেন? আর আজকে দুটো ট্রেন দিয়ে কি দায়িত্ব শেষ একটা এমপি? একটা কি দুটা ট্রেন দিয়ে আপনি প্রশ্ন রেখেছিলেন কি কি করেছে, তারা কিন্তু উত্তর দিয়েছে। শুধু কি এতটুকুই কাজ? আমরা তো কিছু দেখতে পাই না। আমার এলাকার কথা আমি বলবো, আমি মারাইকুড়া অঞ্চলে, আমি পদ্মপুকুর গ্রামের বাসিন্দা। আমি মারাইকুড়া থেকে যখন এখানে যাই, সেখানে আজ পর্যন্ত মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 70 বছর হলো, কেউ কোনোদিন দেখেনি যে ওখানে রাস্তা দিয়ে যায় যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে অন্ধকার থাকে, কেউ কখনো দেখেনি। আমাদের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় দেখেছেন। একদমই বেশ সেই কাজ করছে। আমাদের এমপি দুবার থাকতে পারে, কিন্তু আমাদের বিধায়কের রাজত্বকালে যে ধরনের কাজ হচ্ছে বা হয়েছে বা বিগত দিনে হয়েছে বা হবে আর কি, কেউ ধারের কাছে ছিল না। কাজ দেখা যায় আর ওনাদের একদমই যে অভিযোগ তারা বললেন যে বিরোধীদের কাজ তা দেখা যায় না। এবারে শুনবো বিরোধীরা দিদি ওনারা যে কথাটা বললেন, বন্ধু বললেন কৃষ্ণ কল্যাণী আমাদের বিজেপি থেকে কি হয়েছেন, বিধায়ক হয়েছেন। শুনুন, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা হলো বারসই থেকে রায়গঞ্জে রাস্তা ঢুকবে আর এমস খালি পাস করব আর এমসটা কি নিয়ে আসব, এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন বুঝতে পারছেন তো মানে বিধায়ক কথা দিয়ে কি করেন, উনি চলে গেছেন কিন্তু উনি এমসটা নিয়ে আসুক না। বিরোধী বন্ধুরা আমাদের রাস্তার কথা বললেন, শুধু 1 মিনিটে আমি বলছি, 1 মিনিটও লাগবে না। আমাদের 9 নম্বর গৌরী অঞ্চলে দুবদুয়ার থেকে কি বলে এটা, ওই না দুবদুয়ার থেকে ওই না বিশাহার না ক্ষীরাবাড়ি পর্যন্ত আমাদের রাস্তা হওয়ার কথা ছিল, সেটা আমাদের অঞ্চল থেকে সরিয়ে নিয়ে অন্য অঞ্চলে গিয়ে রাস্তাটা করেছে। এটা কোন নীতির বা কোন অধিকারে সেটা করা হয়েছে? একদমই বেশ বিভিন্ন অভিযোগ কিন্তু তারা উনি ওনার কাছে পেপারস আছে, উনি কোথায় জানলেন এই খবরটা? মন করা কথা বললে তো হবে না। আর একটা এমএলএ 5 বছরে যদি সব কাজ করে দেয়, তো বিগত দিনে তো আমাদের এমএলএ আবার জিতবে, তাহলে কাজটা কি করবে? তুমি আরো চাঞ্চল্যকর প্রশ্ন কিন্তু তারা এমপি সব দিদি দিদি রায়গঞ্জে ফ্লাইওভার হয়নি কেন? রায়গঞ্জের দিদি, কে আটকেছে? দিদি। রায়গঞ্জের ফ্লাইওভার কে আটকেছে? বিভিন্ন অভিযোগ শাসক তরফে বিরোধীদের এবং বিরোধীদের তরফে শাসকদের এই অভিযোগ কিন্তু চলছে, চলবে এবং সামনে বিধানসভা নির্বাচন এবং তার আগে যেই পরিস্থিতি বিভিন্ন জায়গায় আমরা সেগুলো কিন্তু তুলে ধরছি। এখনকার মতো এই পর্যন্ত এইভাবে টান টান শো প্রতিদিন দেখতে চোখ রাখতে হবে ট্রাইব টিভি বাংলায়।